নমস্কার, আমি রাখি। আমাদের অনলাইন আড্ডা নিয়ে আমরা আজকে আবার চলে এসেছি। আমাদের সেকেন্ড সিজন এটা শুরু হলো আজকে থেকে। তো আমাদের আজকে আমরা আসর নিয়ে বসছি না। আজকে আমাদের আড্ডা হবে আলাপচারিতায়, মানে আড্ডা আলাপ। তো আমরা আজকে যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে লিডারশিপ। হ্যাঁ, তো লিডারশিপ তো একটা কোয়ালিটি অফ এ পার্সন, অফ এ পার্সোনালিটি। তো প্রতিটি মানুষের মধ্যে বিশেষ বিশেষ কিছু গুণ থাকেই। তো এই লিডার যারা হন তারা তাদের মধ্যে কিন্তু প্রচুর গুণের সমষ্টি থাকে। তো সেটা নিয়েই তারা যে কোনো সাংগঠনিক কাজ সেটা সুসম্পন্ন করতে পারেন। তো আমরা সকলেই জানি যে যে কোনো সাংগঠনিক কাজ সুসম্পন্ন করতে হলে তো একটা সুন্দর প্ল্যানিং দরকার, একটা ভালো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। তো এই কাজটি যিনি খুব সুন্দর করে পরিচালনা করতে পারেন তিনি লিডার। তো আমরা আজকে সেরকমই আর এটাও সমীক্ষায় দেখা গেছে যে 1/3 অফ লিডার্স আর বাই বর্ন। তো আর 2/3 অফ লিডার্স তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ধীরে ধীরে সেইগুলো অর্জন করেন, এই লিডারশিপ কোয়ালিটি গুলো অর্জন করেন এবং লিডার হয়ে ওঠেন। তো আমরা সেসব নিয়েই আজকে আলোচনা করব। আপনারা সবাই সঙ্গে থাকুন আমাদের। এক্স্যাক্টলি। তো আজকে আমাদের সাথে আছেন তপেশ মুখার্জি। তপেশ দা এসে গেছেন আমাদের সাথে। তপেশ মুখার্জি সিএমএ, সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে ওকে ওকে। তো তপেশ দার লম্বা কেরিয়ারে একটা বড় টাইম মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাজ এ সিনিয়র অ্যাসোসিয়েট কাজ করেছেন। তো সেই কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করার অভিজ্ঞতা আমরা শুনবো। তো কারেন্টলি তপেশ দা এখন তপেশ মুখার্জি অ্যান্ড কোম্পানি বলে ওনার একটা কোম্পানি আছেন, যেটা কর্ণধার উনি নিজে। এখন উনি ওটাকেই পরিচালনা করছেন। নট অনলি দিস তপেশ মুখার্জি অ্যান্ড কোম্পানি, এর সাথে উনি আরো অন্যান্য কাজকর্ম করেন। যেমন রয়েছে ট্যুরিজম ওনার একটা প্যাশন। তার সাথে ফটোগ্রাফি ওনার আরেকটা প্যাশন বলতে পারি। হ্যাঁ, উনি অনেক বড় লেভেল অব্দি এই সমস্ত কাজগুলো করেন। হ্যাঁ, তো আজকে তপেশদার সাথে আড্ডাতে বলুন বা আলাপচারিতাই বলুন, তপেশদার এক্সপেরিয়েন্স আমরা শুনবো এবং তার মধ্যে আমরা লিডারশিপ ব্যাপারটাকে একটু কোয়ালিটি গুলো একটু শুনবো, মানে যাতে করে আমাদের তপেশদা তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সেটা অর্জন করেছেন। হ্যাঁ, অর্জন করেছেন। এক্স্যাক্টলি। তো তো তপেশদা আমরা একটু আপনি বলুন আপনার মানে এই যে কর্মকাণ্ডের যে শুরু, তো সেটাতে আপনার কিভাবে শুরু হলো এবং তারপরে আপনার পথ চলা নিয়ে আলোচনা করছি, একটু বলুন প্লিজ। হ্যালো, আমি অডিবল তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম। অ্যাকচুয়ালি আমি আমার বেসিক প্রফেশন আইসিডব্লিউ। এখন এটাকে আমরা আগে কস্ট অ্যাকাউন্টেন্ট বলতো, এখন সিএমএ বলছে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। যেরকম চার্টার্ডদের সিএ বলে, এখন কস্ট অ্যাকাউন্টেন্টদের সিএমএ বলা হয়। তা আমি 1984 সালে জিইসি ইন্ডিয়া বলে যে কোম্পানি ছিল সেখানে কস্ট ট্রেনি হিসেবে জয়েন করি। তারপরে 1985 সালে কোয়ালিফাই করি ফুল। তখন আমি ফুল কোয়ালিফাইড ছিলাম না, তারপরে কোয়ালিফাই করি। বলতে পারো 1985 সাল থেকে আমার অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনিং জিইসিতে। তারপরে সৌভাগ্য বলো দুর্ভাগ্য বলো, কারণ নর্মালি প্রফেশনালসরা একটা কোম্পানিতে স্টিক করে না, ডিফারেন্ট কোম্পানি চেঞ্জ করে। কিন্তু আমার যেহেতু আমার লোকেশন কলকাতায় থাকবার জন্য আমাকে অনেক কিছু মানে মানে আমার প্রবলেম ছিল ফ্যামিলিতে মুভ করার। দেখো, প্রফেশনাল হিসেবে সেটা বলা উচিত না, কারণ যদি প্রফেশনে থাকতে হয় তাকে মুভ করতে হয় জিওগ্রাফিক্যালি। কিন্তু আমি তখন কিছুটা করিনি, বলে যে কলকাতায় থাকার জন্য আমাকে থাকতে হয়েছে।
যাতে ক্যারিয়ার গ্রাফে একটু ক্ষতি হয়েছে ডেফিনেটলি, হুম, কিন্তু হুম, মোটামুটি আচ্ছা একটা সিনিয়র পজিশনে অ্যাসোসিয়েট যেটা বললে থেকে কাজ করেছি। তা আমার যেটা ফাইন্যান্সে আমি গ্রাসরুট থেকে উঠেছি, আর আমি শেষ করেছি আমার ক্যারিয়ারে আমার কলকাতা ইউনিট, বরোদা ইউনিট আর ব্যাঙ্গালোরের ফাইন্যান্সের হেড ছিলাম। আচ্ছা ও আর আর আরেকটা ওদের নতুন কনসেপ্টে ফাইন্যান্স শেয়ার্ড সার্ভিস বলে একটা ডিপার্টমেন্ট এখনকার মডার্ন ম্যানেজমেন্টে আছে, যেখানে কস্ট সেন্টার বেসিসে ব্যাপারটা করে, গ্লোবালি ওটাকে ঠিক করে। সেই হিসেবে লাস্ট 2 বছর আমি ফাইন্যান্স শেয়ার্ড সার্ভিসে ইস্টার্ন ইন্ডিয়াতে হেড করেছি, কলকাতাতে আচ্ছা বসে। তা আমি অল থ্রু মাই ও ক্যারিয়ার আমি কলকাতাতে কাজ করেছি, কিন্তু আচ্ছা প্রফেশনের স্বার্থে আমাকে ডিফারেন্ট জায়গায় টাইম টু টাইম যেতে হয়েছে, কাজ করেছি, আবার ফিরে এসেছি। সেই সেই এইটা আমার ব্রিফ, ভেরি ব্রিফ এটা বললাম। তারপরে 2014 সালে আমি বেরিয়ে আসি ওখান থেকে, আর বেরিয়ে এসে আমি নিজে একটা ফার্ম করেছি। আমি এখন বেসিক্যালি ডাইরেক্ট ট্যাক্সেশন আর জিএসটি নিয়ে কাজ করি, বোথ আচ্ছা কনসালটেশন এন্ড কেসেস গুলো হ্যান্ডেল করি। হুম হুম আর অ্যাজ অন ওয়েন মাঝে মধ্যে ডিফারেন্ট এমবিএ ইনস্টিটিউশনস গুলো যেগুলো আছে তাদের ওই ফাইন্যান্স ফর নন ফাইন্যান্সের ডিফারেন্ট অ্যাজ এ গেস্ট লেকচারার হিসেবে অনেক লেকচার জায়গায় এসে কয়েকটা জায়গায় করি, সেটা আমি এখনো ও করি। আচ্ছা 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 আর সৌভাগ্য দুর্ভাগ্য, এটা সৌভাগ্য দুর্ভাগ্য থেকে বড় কথা, আমি এই লম্বা 1985 সাল থেকে 2014 অবধি অ্যারাউন্ড লং 31 টাইম ইয়ার্স, হ্যাঁ, এই একটা অর্গানাইজেশন হলেও যেটা আমার কাছে ভীষণ ভীষণ অ্যাডভান্টেজিয়াস আমি একটা জিনিস শিখেছি, দ্যাট ইজ হচ্ছে অ্যামালগামেশন অ্যান্ড অ্যাবজর্পশন। মানে জিইসি অ্যাস্তম হয়, তারপরে অ্যাস্টম হয়, তারপরে অ্যারেভা টিএনডি হয়, তারপরে স্নাইডার। এই এতগুলো চেঞ্জেস আচ্ছা আমাকে ফেস করতে হয়েছে। আর এই কোম্পানি কর্পোরেট চেঞ্জেস গুলো যে কি ধকল যায়, ধকল মানে এটা ঝড় বয়, যাদের যেসব কোম্পানিতে হয় তারা জানে। এটা বিশাল ধকল, মানে টোটাল সেটআপ চেঞ্জ হয়, টোটাল আইডিয়াস, আইডিওলজিস, প্রিন্সিপালস, পলিসিস চেঞ্জ হয়। তাই যাই এবং হোক, প্রত্যেকটির সাথে নিজেকে অ্যাডজাস্ট করানো। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আর সবথেকে বড় কথা না, আমি শুনতে পেলাম বলছি এটা তো একটা মানে লিডারশিপ যেটা আমরা বলছিলাম সেটার মধ্যে একটা কোয়ালিটি আর কি, যে বিভিন্ন রকম চেঞ্জেস গুলোকে অ্যাকসেপ্ট করা, মানে এগুলো একটা চ্যালেঞ্জও বটে, চেঞ্জেস গুলোকে অ্যাকসেপ্ট করা একটা চ্যালেঞ্জও বটে। সব থেকে বড় জিনিস যেটা হয় যখন কোম্পানি চেঞ্জেস আসে, তখন প্রথম কোপগুলো আসে এইচআর, ফাইন্যান্স, এইগুলোর ওপরে ভীষণভাবে আসে, কারণ এইগুলো ম্যানেজমেন্ট লেভেলে চেঞ্জ হয়, অ্যাডমিনিস্ট্রেশন এগুলো চেঞ্জ হয়। তা এইগুলোকে সাস্টেন করে, এবং প্রত্যেকটা কোম্পানিতে আমার সৌভাগ্য বলো বা বলো যে আমি সবকটা অ্যাডজাস্ট করে, এবং তাদের গুড বুকসেই ছিলাম। গুড বুকস বলতে ডেফিনেটলি সেই কোয়ালিটিটা আপনার ছিল বলে তার জন্য আপনি অ্যাডজাস্ট করে সেই জায়গাটা করতে পেরেছেন। অ্যারেভা টিএনডির যে মানে অল ইন্ডিয়া ফাইন্যান্স ডিরেক্টর, যদিও আমি ওনার আন্ডারে রিপোর্ট করতাম না অফিসিয়ালি, কিন্তু কাজে কর্মে অনেক কথাবার্তা হতো বলে স্টিল নাও ভদ্রলোক আমাকে টাইম টু টাইম, মাসে অন্তত একবার ফোনে ডিফারেন্ট কথা হয়, পার্সোনাল গল্পও হয়। মানে উনি আমাকে টোটাল রিলাই করতে, আমি বলতাম যে স্যার আপনি আমাকে ফোন করে বলেন, আমার বস তো রেগে যাবে, বলে দেখো তোমার উপরে তোমার এক্সপেরিয়েন্স, আপনার উপরে বেশি ভরসা করতেন। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমি বলতাম যে আপনি আমার বসকে টপকে আপনি আমায় ফোন করেন, কিন্তু আমার বস তো রেগে যাবে আমার উপরে। বলে না, আমি বলে নিয়েছি। ঠিক আছে। তা আজকের টপিকের লিডারশিপ ডেফিনেটলি যেটা রাখি, ইনিশিয়ালি ইন্ট্রোডাকশনে বললো যে কিছু মানুষ বাই বার্থ জন্ম নিয়ে আসে, একদম, হ্যাঁ, কিন্তু এটা সমীক্ষাতেই আছে। হ্যাঁ হ্যাঁ আর কিছু ম্যাক্সিমাম লোককে কিন্তু তাকে ডেভেলপ করতে হয়। লিডারশিপটা ডেভেলপ না করলে হবে না। এইটা ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। আরেকটা ব্যাপার আছে যেটা আমি ফিল করি, যেটা আমি
এটা আমার পার্সোনাল, আমি এখানে কিন্তু আমি টোটাল আমার পার্সোনাল কথা বলছি, না, একদম একদমই আপনার তাই। এক্সপিরিয়েন্স থেকে আমরা কোনো শুনবো সবটা। কোনো হ্যাঁ গ্লোবাল না বা না না কাউকে কিছু ফলো করতে আমি বলছি না, হোয়াট আই না ফিল না না, একদমই তাই। আমি সেটাই বলছি। তা সেটাই আমি জরুরি, মানে হ্যাঁ, হ্যাঁ বাস্তবিকে কিরকম হচ্ছে সেটাই জানা জরুরি আর কি। তাহলেই সবাই দেখো, ইন্সপায়ার্ড হবে। যে কোনো কোম্পানিতে মানে প্রসপার করতে গেলে, যখন লিডার হতে গেলে দেখো তাকে প্রসপার করতে হবে, লিডারশিপ পেতে গেলে একদম Definitely. তাকে কিন্তু একটা যখনই ঢুকবে তাকে একটা পাখির চোখ কিছু করতে হবে, হুম, একটা জায়গার দিকে তাকিয়ে যে এই অবধি আমাকে যেতে হবে, যেতে হবে। আদারওয়াইজ লক্ষ্য কিন্তু স্থির করতে হবে। হ্যাঁ ওই ডিজায়ারটা আসবে না, আর ওই শেখার ইচ্ছেটাও আসবে না। ঠিক তা তাই। এইটা একটা ফার্স্ট থিং, মানে যেটা আমরা সবসময় বলি যে যে কোনো কাজের একটা একটা গোল সেট কর। এক্স্যাক্টলি যে কোনো কাজ, হুম। মানে এভরি ওয়ার্ক। আরেকটা জিনিস আমি ভীষণ ফিল করি, এটা আমার পার্সোনাল লাইফে হচ্ছে সেলফ বিলিভ। হ্যাঁ, নিজেকে যদি বিশ্বাস আগে না করো নিজের যে উপরে তুমি একটা বিশ্বাস থাকতে হবে। তুমি পারবে, হুম, না, এই বিশ্বাসটা না থাকলে কিন্তু তুমি এগোতেই পারবে না। না এই না দেখো, না, আমি 32 বছর বয়সে এই ইয়ার্স আমি ফাইন্যান্সে জব করে 2014-এ জাস্ট ফর প্যাশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ মাই স্ট্রেস, মানে আমি জানি প্রচণ্ড লড়াই করতে হবে আমার প্র্যাকটিসিং ওয়ার্ল্ডে, সেই লড়াইতে আমি যদি ভেঙে না পড়ি তার জন্য আমি একটা রিল্যাক্স ওয়ার্ল্ডের জন্য একটা বাই প্রফেশন খুলে রাখলাম, ট্রাভেলসের বিজনেস, সেটা মোটামুটি চালাচ্ছি, কোঅর্ডিনেট করি, লজিস্টিক কোঅর্ডিনেট করি। তা সেখানেও কিন্তু আমি একটা আমার ঘটনা বলছি, আমি যখন শুরু করেছিলাম একদম প্রফেশনালি শুরু করেছিলাম যে আই উইল বি লিড, আমি কোথায় যাব আই ডোন্ট নো, বাট আই উইল লিড দ্য শো, যার জন্য আমি নিজের পয়সায় আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই, ডিফারেন্ট হোটেলিয়ার্স, কার অপারেটার্স, তাদের সাথে নিজে নিজে কথা বলতে, এবং একটা নেটওয়ার্ক তৈরি করেছি, যেই নেটওয়ার্কের উপরে বেস করে এবং সবটাই যখন নিজের ইয়ের মধ্যে যাতে থাকে, হ্যাঁ, কন্ট্রোলের মধ্যে এবং যাতে থাকে। যখন আমি যাই, এই যে আমি সেলফ বিলিভটা বললাম না, এই সেলফ বিলিভটা যে কোনো লিডারশিপে দরকার। কারণ কি, আমি যখন যাই, আমি এতদিন আমার একটা ভিজিটিং কার্ড যেটা ছিল, অফিসিয়াল কার্ড যেটা ছিল, সেখানে একটা বড় কোম্পানির ছাপ ছিল, যার জন্য আমি যখন ভিজিট করতাম আউটসাইডার্স, তারা কিন্তু কিছুটা আমাকে তুলে রাখতো ওই বড় কোম্পানির কার্ড ধরে। এবারে ব্যানারে। যখন আমি ব্যানারে, এটা হয়, এটা যে কোনো জিনিস, হ্যাঁ, ডেফিনেটলি তোমার কাছে একদমই আসলো, তাই। তুমি বড় কোম্পানির এটা আগে তাকে তুলে রাখবে সেখানে। এক্স্যাক্টলি। কিন্তু আমি যখন যে কোম্পানিটার নাম দিয়ে একটা প্রাইভেট ওনারশিপের কোম্পানি নিয়ে গেলাম, সেটা কিন্তু তপেশ মুখার্জি বলেই রিপ্রেজেন্ট করছি, এরকম কোম্পানিকে কেউ জানে না। কিন্তু সেখানে আমি কনভিন্স করতে পেরেছিলাম লোকগুলোকে 2014-তে, যার জন্য 2021-এ এসেও সেই লোকগুলো কিন্তু আমি আজকে ভালো লাগে যে এই শীতকালে লাদাখ বরফে ঢেকে থাকে, সেই লেহ থেকে মাঝে মধ্যেই ফোন করে আড্ডা মারি। এই যে এই বাহ। মানে তাদের কোনো আপনার তো business সেদিন নেই। আমি একটা ভিডিও আপনি শেয়ার করেছিলেন, ওই লে থেকে কেউ একজন লাইভ করেছিল। লে না, ওটা মানালি থেকে। দেখেছি, হ্যাঁ, ওই মানালি মানালি থেকে, থেকে। মানালি থেকে, হ্যাঁ হ্যাঁ। তাই লাইভ গুলো করি, তাদের সাথে গল্প করি, আড্ডা মারি, সারা ভারতবর্ষ লোকের সাথে, ডিফারেন্ট কর্নার্সে যারা হোটেলিয়ার্স আছে তাদের সাথে আড্ডা মারি। তো বাহ। এইটাকে কিন্তু, এই বিশ্বাসটাকে আনতে হবে, তুমি পারবে। একদম একদম, আদারওয়াইজ হ্যাঁ কিন্তু হ্যাঁ। ওই তোমার বিশাল বড় ডিগ্রি থাকতে পারে, বিশাল বড় কোয়ালিফিকেশন থাকতে পারে, তুমি না, সেইগুলো দিয়ে খালি সেটা হয় না। বেস করে তুমি একটা জায়গায় ঢুকলে, কিন্তু তারপরে কিন্তু তোমাকে বেসিক এই জিনিসগুলো না হলে, এই সেলফ কনফিডেন্সটা না থাকলে এগোতেই পারবে না। তা এগোনো সেটা যাবে না। একটা লিডারের সবথেকে বড় দরকার গুণ হচ্ছে এই। একদম একদম, হ্যাঁ। কারণ একজন লিডারকে তো অনেক জনকে নিয়ে চলতে হবে, সেই ফলে প্রতিটি মানুষের সাথে আর কি সেই বিশ্বাসযোগ্যতাটা না তৈরি করতে পারলে তো সংগঠনটা করা যাবে। অ্যাটিটিউডটা ভীষণ পজিটিভ রাখতে হবে, যে আমি একদম লড়কে লেঙ্গা পাকিস্তান, ওই সেটা কথা আছে না, হ্যাঁ আমার উপরে বিলিভ, আমি পারবো করে। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। পারবো যদি একবার তুমি ভাবতে শুরু করো তুমি পারবে,
তখন দেখবে এভরিথিং ইজ গোয়িং সেই টু ইয়োর হুম আর ফেভার। হুম সেটা হুম ওই বাকিদের মধ্যেও জেনারেট সেখানে করতে হবে। সেখানে কিছুটা আপস এন্ড ডাউন থাকবে, কিন্তু আলটিমেটলি হ্যাঁ, তুমি একটা জায়গায় পৌঁছবে। একদম একদম। ফটোগ্রাফিতে আমার শুভব্রত তো চেনোই তোমরা হুম 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 শুভব্রত। হ্যাঁ হ্যাঁ সুবোধার সাথে কথা হয়েছে। ফটোগ্রাফিতে আমরা জাস্ট ক্যাজুয়ালি মানে বললাম যে একটা স্টুডিও করলে কেরম হয়, এবং স্টুডিও সম্বন্ধে আমাদের কারুর লাইট ফাইট সম্বন্ধে সেরকম কনসেপ্ট ছিল না। বলে ও শুভ বললো যে কি করে আমরা এটাকে আনবো, তাহলে ইউটিউবে আজকাল অনেক কিছু আছে, লেটার স্টাডি লাইট কনসেপ্টস। সেই ইউটিউব খুলে পড়াশোনা শুরু করলাম রেগুলার বেসিসে। হুম হুম সেই এখন আমি গর্ব করে বলছি না, আমার স্টুডিওর লাইটে কাজ করে আমি স্যালন অ্যাওয়ার্ডসও পাচ্ছি, বাহ বাহ বাহ। ইন্টারন্যাশনাল স্যালন অ্যাওয়ার্ডসও আসছে আমার। এক্স্যাক্টলি, কদিন আগে তো দেখলাম আপনার ওটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ। কদিন আগে আপনি পোস্ট মৌমিতা, করেছেন। এটা মৌমিতা দেখছে আমাদের সাথে, মৌমিতা বলছে গ্রেট। আচ্ছা, কৌশিকীও আছে আমাদের সাথে, কৌশিকী বলছে শুনছি। শুনছি। তো মৌমিতা, কৌশিকী তোমরা থাকো আমাদের আড্ডায় আজকে। সুন্দর কথা হবে, তবে আজকে সুন্দর একটা বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করছেন। আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতেও পারবো তা অবশ্যই। সেই ডেভেলপমেন্টটা সেলফ ডেভেলপমেন্ট, এই হ্যাঁ আর এই ডেভেলপমেন্টটা কিন্তু আমি এটার কোনো মানে মাপকাঠি নেই যে এই অবধি শিখে নিলাম ব্যাস আমার হয়ে গেল। না না, মানে রেগুলার বিভিন্ন রেগুলার পরিস্থিতি, কন্টিনিউয়াস পরিস্থিতি কন্টিনিউয়াস চেঞ্জ লার্নিং। করে। হ্যাঁ হ্যাঁ, Exactly, বিভিন্ন continuous সিচুয়েশন learning আপনি করতে হ্যান্ডেল করতে তোমাকে করতে শিখেছেন, তোমাকে ডেভেলপ করে নিতে হবে। এই করে নিতে হবে। Exactly. পরিস্থিতিটার চেঞ্জেসটাকে তোমাকে মাপকাঠি, এবং এটা এন্ড অফ দ্য ডে এখনো স্টিল নাও আমি কিন্তু ডেভেলপ করছি নিজেকে। সেই Exactly. তো এরকম মানে কিছু সেই আপনি একটু শেয়ার ডেভেলপমেন্টটা করুন, যেখানে যে কোনো সেই যেরকম ডেভেলপমেন্টটা আমার যেটা মনে হয়, আমি আমার এই এতদিনের কাজের এক্সপিরিয়েন্সের উপর বেস করে বা যেটুকু আমার মনে হচ্ছে, যে একদম বেসিক থিং, কেউ একজন চাকরিতে ঢুকলে বা কর্পোরেট ওয়ার্ল্ড বা যেই কাজেই ঢুকুক না কেন, তো তাকে সবার আগে বুঝতে হবে তার রোলস এন্ড রেসপন্সিবিলিটিটা কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, তার রোলস এন্ড রেসপন্সিবিলিটিটা কি, এবং সেটাকে ঠিকঠাক করে এক্সিকিউট করা, এবং সেই এক্সিকিউশনের মধ্যে দিয়ে তাকে নিজেকে কিভাবে ডেভেলপ করবে, তাকে আর 2 তার বছর সাথে কি একটা 5 বছর বাদে, হ্যাঁ, তার সে নিজের নিজেকে একটা কোথায় দেখতে চায়। এক্স্যাক্টলি, মানে ক্যারিয়ার গ্রোথটা তার কি হতে চায়। এক্স্যাক্টলি। তো সেই সেই আজকে যদি 2 বছর এক্সপিরিয়েন্সের পরে ও ভাবে যে 5 বছর বাদে আমি এখন অ্যাসোসিয়েট, একটা জুনিয়র অ্যাসোসিয়েট আছি, আমি 5 বছর বাদে একটা ম্যানেজারের লেভেলে যাব, তো তাহলে ওকে সেইভাবে ব্রাশ আপটা করতে হবে। প্রত্যেক দিনে তাকে ভিশনটা রেখে প্রত্যেক দিন নিজের ডেভেলপমেন্ট করে যেতে হবে। আরেকটা যেটা হবে, প্রফেশনালস যারা ধরো নর্মাল চাকরিতে ঢুকছে আর প্রফেশনালস যারা ঢুকছে, তাদের মধ্যে কিন্তু থট প্রসেস ডিফারেন্স রাখতে হবে। এটা নর্মাল যারা চাকরিতে ধরো একটা এমনি ক্লারিক্যাল গ্রেডে পরীক্ষা দিয়ে ঢুকলো, তাদের কিন্তু অনেক ওঠার জায়গাটা, ক্যারিয়ার গ্রোথটা অনেক কম, whereas প্রফেশনালসদের অনেক সুযোগ আছে। তা সেই তাদের ওয়ে অফ থিঙ্কিং অ্যান্ড প্রফেশনালস ওয়ে অফ থিঙ্কিং, যে কোনো প্রফেশনেই আমি বলছি, সব প্রফেশনে একটু অন্যভাবে চিন্তা করতে হবে, নইলে কিন্তু শিখতে পারবে না। নইলে কি হবে যে আমি একটা পড়াশুনো করেছি, একটা মোটামুটি চাকরি পেয়ে গেছি, আর আমার চিন্তা নেই, আমি এটা করেই খাবো। এইখানটা যদি একটা প্রফেশনাল ওই জায়গাটায় নিজেকে আটকে ফেলে, তাহলে কিন্তু আর গ্রোথটাই বন্ধ হয়ে যাবে। গ্রোথটা বন্ধ হয়ে যাবে। তাই সবসময় ভাবতে হবে যে আমাকে উঠতে হবে, নেক্সট কি জায়গায় যাবো। আর যত উঠবে তত তাকে শিখতে হবে। সেদিনকে এফএম এ শুনছিলাম রাহুল দ্রাবিড় এই ইন্ডিয়া টিমের টোটাল ম্যানেজার হলো, ফুল টিমে। ওকে জিজ্ঞেস করেছে সাংবাদিকরা, আপনার কি প্রেশার আছে? বলে আমার কাছে প্রত্যেকটা প্রেশারই শেখার। প্রথম থেকেই আমি মানে খেলাতেও আমি প্রেশার শিখেছি, কোচেও শিখছি, আরো শিখবো। এক্স্যাক্টলি কারেক্ট কথা। প্রত্যেকটা কন্টিনিউয়াস লার্নিং যেটা বলে, এর কোনো শেষ নেই। কারণ তুমি এটা একটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। 30 বছর খুব ভালো লিডার, একটা শোতে গিয়ে এমন ভাবে তুমি ধেরিয়ে গেলে যে তোমার মানে ওইটা অ্যান্টিসিপেটই করতে পারলে না।
তা এইখানে আমার একটা জিনিস আমি লিডারশিপের আমি মানে আমার যারা জুনিয়র্স বা তাদের আমি বলি, আমার কাছে আসে যারা আমাকে মানে আমার কথা শোনে, যারা যারা শোনে না তাদের আমি বলিও না, যারা যারা শুনতে চায়। হ্যাঁ, যাদের হ্যাঁ, শেখার এবং টেন্ডেন্সি লিসনার আছে হওয়াটাও তারা ভীষণ অ্যাকচুয়ালি জরুরি তো। হ্যাঁ, যে আমি ছোটবেলায়, আমি তখন কলেজ লাইফে পড়ি, একটা সিনেমা এসেছিল 36 চেম্বার অফ শাওলিন। হ্যাঁ, এই সিনেমাটায় একটা সিন ছিল, যে শিক্ষার্থী আর গুরুদেব এই দুজনের রোলটা। তো ওকে ডিনারে যেতে হবে, একটা ছোট্ট জলাশয়ের মতন আছে যেখানে কিছু ড্রামস ভাসছে, ওই ড্রামটাকে পা দিয়ে দিয়ে যেতে হবে। যতবার যাচ্ছে ও পড়ে যাচ্ছে, ও পড়ে তো যাচ্ছে। ভাসছে, তো ও তো ওয়েট নিতে হ্যাঁ, পারছে না। হ্যাঁ, 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 তখন ওই টিচার, যে প্রিচার, যে ওকে বলছে যে দেখো তোমার তিনটে জিনিস এইটাকে কস করতে লাগবে, একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে কন্ট্রোল, একটা ব্যালেন্স। আমার মনে হয় মানুষের, আমাদের যারা প্রফেশনালস, এইটা তিনটে কিন্তু একটা ভীষণ ভাইটাল। মানে স্পিডটা তোমার ভীষণ কাজে রাখতেই vital, হবে, vital। এবং কাজটার তোমার কন্ট্রোলে থাকতে হবে। আর ব্যালেন্স, যদি তোমার ব্যালেন্সটা না থাকে, কাজটা কিভাবে করছো, মানে চিন্তাধারাটা, প্ল্যানিং, প্রপার প্ল্যানিং, প্রপার এতে, ততক্ষণ পর্যন্ত তোমার কাজটা সাকসেসফুল হওয়া খুব ডিফিকাল্ট। এইটা কিন্তু একটা মন্ত্র আমার কাছে, এটা আমি সবাইকে বলি, আমি নিজেও হ্যাঁ, এটা হ্যাঁ, ফলো হ্যাঁ, করি। না, না, একদমই এটা তাই। দরকার। মানে সত্যি তাই। হ্যাঁ, সত্যি এটা মন্ত্রের মতো। যখনই ঠিক। যখনই আমরা একটা কোনো কাজ বলুন বা নতুন একটা প্রজেক্ট বলুন বা কোনো কোনো একটা অ্যাসাইনমেন্ট যখনই আমরা শুরু করি, ডেফিনেটলি তার একটা টাইম লাইন থাকে যে আমাকে অমুক দিনের মধ্যে এটা শেষ করতে হবে। ডেফিনেটলি তো স্পিডটা সেখানে কন্ট্রোল করতেই হবে। এবার হ্যাঁ, সেই স্পিডটা যদি আমার মানে টাইম লাইনটা মিট করতে হয়, আমাকে স্কিলটা ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি তো ব্যালেন্সটা সবগুলো করতে লিঙ্ক। হবে তোমার এক্স্যাক্টলি, নিজের কাজ আর তোমার পারিপার্শ্বিক লোকেদের, কলিগসদের আর সাবঅর্ডিনেটসদের কাজ, এই সব কিছু নিয়ে তোমাকে ব্যালেন্স করতে হবে। তা এটা ভীষণ ভাইটাল। এই তিনটে ওয়ার্ড কিন্তু আমার মনে হয় মানে সমস্ত প্রফেশনালসদের পক্ষে এটা মন্ত্র হওয়া উচিত, এটা আমার মনে হয়। একদম। একদমই তাই, হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, ঠিকই তাই, একদম, একদম। তা এইটা গেল তোমার প্রথম গোল, মানে একটা ম্যানেজারের তোমাদের যে প্রশ্ন ছিল সেই হিসেবে। আর সেই না, আমি যেটা roles আরেকটা and দিকে জানতে, হ্যাঁ বলুন, বলুন। রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, যেটা ওটা তো ভেরি ভাইটাল। ওটা তো আগে মেন্টাল অ্যাটিটিউড, মেন্টাল অ্যাজ এ প্রফেশনাল মেন্টাল সেটআপটা তুমি তৈরি করে নিলে। এই যখন তোমার মেন্টাল সেটআপটা হয়ে গেল যে তুমি প্রফেশনাল এবং ইউ হ্যাভ টু পারফর্ম অ্যাজ এ প্রফেশনাল, নট অ্যাজ এ নন প্রফেশনাল, যখন এই মেন্টালিটি যখন তৈরি হয়ে যায়, তখন কিন্তু সে 30% তাকে একটা প্ল্যাটফর্মে ফেলে দেয়, একটা মানুষকে। এবার বাকিটা হচ্ছে তার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এই 30% কিন্তু ভেরি ভাইটাল। একটা বাড়ি হওয়ার সময় ভিতটা হয় না, বা এখন যেটা পিলারে হয়, এই 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 ভিতটা হচ্ছে প্রথম, হচ্ছে মেন্টাল অ্যাটিটিউডটা তোমার অ্যাজ এ প্রফেশনাল হতে হবে, গ্রাউন্ড কনস্ট্রাকশন ঠিকঠাক হতে হবে। হ্যাঁ। তারপরের বাড়িগুলো আস্তে আস্তে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এর দিকে চলতে হবে, তারপরে কিন্তু ওইটা যদি খারাপ থাকে তাহলে আর এগোনো যাবে না। খুব ডিফিকাল্ট, এগোনো যাবে না। দেখো অনেকের সোর্স আছে, অনেকের ব্যাকআপ আছে, সে তা কিন্তু আলটিমেটলি গিয়ে সে সাকসেসফুল কিন্তু হয়। একটা জায়গাতে গিয়ে যদি সেইগুলো দিয়ে, যদি সেই সোর্স বলুন বা বা অন্য কিছু যেটা ব্যাকআপ আছে, তো সেটা দিয়ে যদি কেউ উঠতে চায়, সেটারও একটা লিমিটেশন থাকে যে একটা জায়গাতে গিয়ে কিন্তু সে আটকে যাবেই যাবে, আটকে যাবে। হ্যাঁ, যদি তার নিজের স্কিলটা ডেভেলপমেন্ট না। ওই ব্যাকআপটা না পেলেই কিন্তু আটকে যাবে। আটকে যাবে। হ্যাঁ, নিজস্বতা না থাকলে তো হবেই না, মানে আপনার ওই এগোনো আটকাবেই, নিজস্ব ইয়েগুলো না থাকলে। সেলফ ডিটারমিনেশন, যে নিজের ওপরে বিশ্বাস, এই যে এইগুলো হচ্ছে একটা তাকে মানে দাঁড় করিয়ে রাখে কিন্তু এইটাই, যে আমি আমাকে বিশ্বাস করি, আমি পারবো করতে কাজটা। এই যখন আই অ্যাম দ্য বেস্ট, এটা বলতে হবে নিজেকে। একদম। If আর সেটা তুমি খালি বলো- বলতে হবে না, সেটা মানে অন্যের মনে মধ্যেও রাখতে সেটা হবে। হ্যাঁ মনে রেখে, মানে অন্যকেও সেই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করতে হবে অন্যের এই মধ্যে। যে আর সেইটার জন্য নিজেকে কন্টিনিউয়াস আপডেট রাখতে হবে, আপডেশনটাও খুব জরুরি। ওই যেটা বলছিলেন আর কি, লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে নিজেকে কন্টিনিউয়াস আপডেট রাখতে হবে। আমি অনেকের দেখেছি,
মানে হুম হুম অনেক ভালো লিডারশিপ আছে, কিন্তু হুম তারা না ডিউ টু ভোকাবুলারি পাওয়ার, ধরো আমাদের ভারতবর্ষে ইংরেজিটা বেশি চলে, হুম আহ, যে কোনো ওই, ইয়ে কান্ট্রিজগুলো যেখানে ব্রিটিশ রুল করেছে ইংরেজিটা বেসিক চলে, কিন্তু যেগুলো তুমি ইউরোপে, আমি দুটো যে দেশ ঘুরেছি, হুম ফ্রান্স আর জার্মানি, ওখানে কিন্তু ইংরেজি কেউ বলতে চায় না, ওদের ল্যাঙ্গুয়েজটাই বলে। আর আমি হুম প্রচুর হুম ফরাসি লোক আর সাথে কাজ করেছি, তারাও কিন্তু এখানে ইন্ডিয়ায় ইংরেজিটা বলতো, কিন্তু ওখানে গিয়ে ওরা ইংরেজিটা বলে কাজ চালাবার, কিন্তু রাস্তাঘাটে ইংরেজিটা বলে না, শুধু বলে ইংরেজিটা না। বলবে না না। এই যে মানুষের, এই আমরা ইন্ডিয়ান লোকে দেখবে ইংরেজি না বললে সে কি করে প্রফেশনালস হবে। এটা তুমি ছোট ছোট, একদম। আমি এটা ছোট ছোট ভিডিও আমি ফেসবুকে দেখেছি, যে হুম ইন্টারভিউতে ইংরেজি বলো ইংরেজি বলো, তখন সে মানে প্রোটেস্ট করেছে, কেন আমি ইংরেজিতে বলবো, মাতৃভাষায় এক্স্যাক্টলি, যদি তুমি যেটা কমিউনিকেট করতে হবে তোমার, হ্যাঁ হ্যাঁ সেটা এক্স্যাক্টলি, আইদার যেখানে কমিউনিকেশনটা চলে আসছে। নিজের কমিউনিকেশনটা রিজিওনাল, জরুরি, হ্যাঁ। নিজের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলো, না পরে হিন্দি বলো, যা করেই হোক, এইটা যে তোমার উইকনেস, তুমি ইংরেজিটা ভালো বলতে পারো না, হুম এটা কিন্তু অনেক অনেক মানে লোকের মধ্যে এটা আছে, এইগুলো হ্যাঁ কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে তোমাকে হ্যাঁ অনেকে এইখান চেষ্টাও থেকেও করে বেরিয়ে আসতে হিউমিলিয়েট হবে। করার, ও ইংরেজি বলতে হ্যাঁ, পারো না, এক্স্যাক্টলি, আচ্ছা। না তো সেইটার এই থেকে জিনিসটা, বেরিয়ে আসতে হবে, লড়াই করতে হবে। হ্যাঁ 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 সেই হ্যাঁ আমি সেই পারি না, এটা আর কি জোর দিয়ে বলতে হবে, হ্যাঁ পারি না পারি না, পারি এটা না পারি না পারি না, আমি তো অন্য কিছু অনেক কিছু পারি। Exactly. সেটা নাই এই পারতে পারি। লড়াইটা আমি বারবার বলছি, হ্যাঁ মেন্টাল স্ট্রেংথটা একটা লিডারের ভীষণ দরকার, আদারওয়াইজ ভীষণ সে জরুরি, হ্যাঁ। সে না, এই এগোতেই ক্ষেত্রে পারে যদি আমি এই ক্ষেত্রে তবে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরুন কর্পোরেট ওয়ার্ল্ডের কথাই যদি আমরা বলি, যে এই আপনি ফ্রান্সে প্রচুর ফরাসি লোকের সাথে কাজ করেছেন, বা আহ, জার্মানির লোকের সাথে কাজ করেছেন, জার্মানিয়ান কাজ করেছেন, তো সেই ক্ষেত্রে আপনার মানে মিডিয়াম অফ কমিউনিকেশন কি না হবে, দেখো, মানে আপনাকে তো না আপনার নিজের অফিসিয়াল, ল্যাঙ্গুয়েজে বলতে, এক্স্যাক্টলি। না আমি যখন অ্যারেভায় গেছি, অ্যারেভা তখন ইংরেজিই বলতো, আর আচ্ছা, যেহেতু ফরাসি ফ্রান্সে, জার্মানিতে, ইভেন আমি আহ, দেখেছি যে তোমার ওদের যে এয়ারপোর্ট বা মেট্রো স্টেশনে লেখাগুলো পর্যন্ত ওদের নিজেদের ভাষায়। আমার এমন আচ্ছা, হয়েছে প্যারিস মেট্রোতে, আমি টিকিট কাটতে পারছি না মেশিনে, আমাকে একজন আচ্ছা, লোককে বলে রিকোয়েস্ট করে আমার টিকিট কাটাতে হয়েছে, কারণ আমি পড়েই বুঝতেই পারছি না কি লেখা আছে। ডেফিনেটলি এটা টোটাল ল্যাঙ্গুয়েজটা যদি ওদের হয়, সেক্ষেত্রে আপনি কি করে ল্যাঙ্গুয়েজ, বলবেন? হ্যাঁ, তা সেইখানে কিন্তু এই অবস্টাকলস গুলো আসে, ইংরেজি জেনেও কিন্তু কিছু করা যায় না, কিছু করার মানে থাকে আমাকে না। সেই লিটারালি রিকোয়েস্ট করে তাদের দিয়ে টিকিট কাটিয়ে আমাকে বেরোতে হয়েছে। হুম মানে হুম মানে আর সেই এমন ওদের সিস্টেমটা, তুমি যদি একবার ঢুকে যাও তোমাকে বেরোতে পারবে না, ও আরেকটা আচ্ছা দিক দিয়ে তোমাকে বেরোতে হবে। বেরোতে হুম হবে। হুম হুম হুম। তা এই সব প্রবলেমস গুলো জার্মানি ফ্রান্স প্রত্যেকটা দুটো জায়গাতেই আমি পেয়েছি। এবং ওভারকামও সেই করে ফেলেছেন। ওখানকার মতন আমি নিজেকে ইংরেজিতে রিপ্রেজেন্ট করেছি, যারা হয়তো বুঝতো। সিচুয়েশন হ্যান্ডেল করাটাও একটা বিরাট ব্যাপার কিন্তু, বিরাট ব্যাপার, হ্যাঁ, বিরাট একদমই ব্যাপার। তাই, তুমি মানে একটা একদম তাই না? কমন সেন্স। হ্যাঁ ওই তাৎক্ষণিক একটা ডিসিশন নিয়ে বা কি করব, এই জিনিসগুলো মানে একটা বড় ব্যাপার, মানে এগুলোই লিডারশিপ কোয়ালিটির মধ্যেই এই আর পড়ে। কি, হ্যাঁ, হ্যাঁ, কমিউনিকেশন যেটা প্রত্যেকটা আমরা জিনিস, বলি, হ্যাঁ। খালি কমিউনিকেশনটাই কমিউনিকেশন না, লিডারশিপের একটা মানে ওই বড় যে পার্ট। ডিসিশন নেয়া, তাৎক্ষণিক একটা আমি একটা এমন ক্রুশিয়াল সিচুয়েশনে পড়লাম, সেখান থেকে বেরিয়ে আসার জন্য ওকে তো কিছু ডিসিশন নিতে হবে, কিছু তখনই আর কি ভেবে নিতে হবে আইডিয়া যে কি করা যেতে পারে, তো সেইগুলো তো অবশ্যই এই লিডারশিপ কোয়ালিটি একটা মধ্যে ভীষণ পড়ে। ভালো, ভীষণ ভালো। তা আপনার এরকম কাজের ক্ষেত্রে কিছু গল্প বলুন, যে এরকম কিছু ঘটেছিল, এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স। হ্যাঁ যেটা আমরা ভিউয়ারদের সাথে শেয়ার করলে ওরা একটু ইন্সপায়ার্ড হবে শুনে আর কি। না, না, দেখো, আমি এটা বারবার বলছি যে এইগুলো কিন্তু প্রত্যেকেরই নিজেদের ডেভেলপমেন্টে, ডেফিনেটলি নিজেদের, হ্যাঁ। এটা একজনের এক্সাম্পল আরেকজনের কাজ করবে না, তবে হ্যাঁ, না কাজ কাজ না, করবে মানে না, তবে একটা সবাই আইডিয়া সবাই পাওয়া তো যেতে সমান পারে। হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। হয়তো সেম সিচুয়েশনেও কেউ পড়লো না, কিন্তু অন্য সিচুয়েশনে পড়লে যে আচ্ছা এরকম করা যেতে পারে, এই ধারণাটা একটা মানে তৈরি হবে সেইটার জন্যই। দেখো, লিডারের আরেকটা ভীষণ, এই প্রসঙ্গেই আমি বলছি, লিডারের আরেকটা ভীষণ দরকারি জিনিস হচ্ছে, যে লিডার হতে চায়, ডিসিশন মেকিং। এই হ্যাঁ ডিসিশন মেকিংটা কিন্তু ওই, আমাকে একটা ডিসিশন, একটা কাজ এন্ট্রাস্ট করেছে,
এবং সেই কাজটা কতটা আমি যেতে পারবো কতটা পারবো না এই ডিসিশনটা কিন্তু তোমাকে নিতে হবে সেই জায়গায়। হুম এবং অ্যাজ এ লিডার। এইটা এইটা এই ডিসিশন মেকিংটাও কিন্তু একটা ভাইটাল। এইটা অনেকের আবার ভীষণ ভাইটাল, ভীষণ হ্যাঁ। ভীষণভাবে সে ক্র্যাক করে লোককে কনভিন্স করে ইয়ে করলো, কিন্তু ধপাস করে পড়লো, সে ডিসিশন নিতে পারছে না, ইনডিসিশনের সেই ভোগে। এক্স্যাক্টলি। ডিসিশন মেকিংটা জীবনে, মানে লিডারশিপ ছেড়ে দাও, মানে ম্যানেজমেন্টের জায়গায় ছেড়ে দাও, জীবনের সব ক্ষেত্রে ডিসিশনটা তোমাকে রাইট টাইমে নিতে হবে, রাইট হ্যাঁ, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এইটা কারণ নিতে পারাটা একটা অপরচুনিটিস ডিফারেন্ট জায়গা থেকে ঘুরে বেড়াচ্ছে, তুমি কোন অপরচুনিটিসটাকে গ্র্যাব করে গ্র্যাব ডিসিশনটা করবে। নেবে সেইটা কিন্তু তোমাকে জাজ করতে হবে। অনেক সময় Exactly, ভুলও হয়েছে, exactly. মানে ফেল করেছি, কিন্তু ম্যাক্সিমাম কেসে দেখেছি যে র্যাশনালিটি বিচার করে ডিসিশনগুলো কাজে লেগে গেছে। আমি একটা হ্যাঁ, হ্যাঁ। না এক্সাম্পল দেখুন, বলছি। একটা জিনিস কিন্তু তপেশ দা, একটা জিনিস কিন্তু ব্যাপার, মানে যে সবসময় আমরা শুনে থাকি যে তুমি যদি একবারও ফেল না করো তাহলে তুমি ভালো ঠিকঠাক শিখবে কি করে। Obviously, এটা মানে আমি still ফেলের now- মধ্যে দিয়েও এক্স্যাক্টলি লার্ন করার একটা জায়গা ফেলিওরটাও হ্যান্ডেল করতে জানতে হবে, ফেলিওর তো আসতেই definitely, জীবনে ঠিকঠাক, তুমি হ্যাঁ, আমার কাজ করতে failure গেলে এক- ফেলিওর আসবেই। কাজের মধ্যে একটা দুটো ফেলিওর হবে না, সেটাও আবার মানা যায়। এবারে সেই ফেলিওরটা নিয়ে আমি মানে হাহুতাশ করব না, সেটাকে ওভারকাম কিভাবে করে বেরিয়ে আসবো সেইটা না, না, দেখো, হ্যাঁ। প্রফেশনালসদের কোনো হাউতাসের জায়গা নেই। জায়গা When নেই। you are a professional, ওইটা ভুলে যাও, মানে হাউতাস কিছু নেই, ফেল করবে। এই ধরো যদি তুমি বলো, এই যে পৃথিবীর ক্রিকেট খেলা ইন্ডিয়ার সব থেকে পপুলার খেলা, তো আমি ক্রিকেট প্রসঙ্গটাই আসছি, বড় বড় ক্রিকেটার্স দুর্ধর্ষ পারফরমেন্স, তারা কি ফেল করছে না? করছে, করছে তো। কিন্তু তারা ভুলে যাচ্ছে, তারা প্রফেশনাল। সেরকম প্রফেশনালকে ফেলিওরটাকে ভুলে যেতে হবে, তাকাতে হবে সামনের দিকে। সামনের দিকে উঠে দাঁড়িয়ে আবার সেইটাও- চলতে শুরু করতে হবে। একদম একদম। এই ফেলিওরের সাথে রিলেটেড একটা কথা বলি, সেটা হচ্ছে ফেলিওর যখন আমরা প্ল্যানিং করি, তখন একটা গোটা প্রজেক্ট পাওয়া গেল বা একটা অ্যাসাইনমেন্টে আমি প্ল্যান করছি, প্ল্যানিং ফেজে যখন আমি রয়েছি, তখন সেই প্ল্যানিং এর একটা পার্ট কিন্তু রয়েছে ব্যাকআপ প্ল্যান। যদি আমার ফেলিওর হয় তাহলে আমি ব্যাকআপ প্ল্যানটা কি রয়েছে, আদারওয়াইজ হ্যাঁ, তুমি সেটা আরেকটা ব্যাপার। আবার অনেক সময় ব্যাকআপ প্ল্যান থাকতেও সেটা ফেল করলো, তখন তোমাকে একটা হতেই পারে। গিয়ে একটা প্ল্যান তৈরি করতে হবে। এই মানে ইনস্ট্যান্ট নতুন একটা প্ল্যান ইমপ্লিমেন্ট করতে হবে। আমি একটা এক্সাম্পল বলছি, হ্যাঁ, এই ডিসিশন মেকিং বলো বা হ্যান্ডলিং অফ পিপল বলো, এইসবের দিক দিয়ে খুব সাধারণ একটা ঘটনা আমার কোম্পানিতে আমাকে ফেস করেছিলাম। অনেকগুলোর মধ্যে আমি একটা বলছি। আহ, আমাদের যে আগেকার সেল ট্যাক্স সিস্টেম ছিল না, সেন্ট্রাল সেলস ট্যাক্স, ওয়েস্ট বেঙ্গল WBST CST ছিল, তা আমাদের যে মানে যে বিক্রি হতো সেই সেল ট্যাক্সের ফর্ম কালেকশন করতে হতো। এই কালেকশন করার পরে গভর্নমেন্ট থেকে সার্টেন পোর্শন আমাদের সেল ট্যাক্স যেটা পেমেন্ট করেছি সেটা ছাড় দিত, মানে আচ্ছা আচ্ছা। আদারওয়াইজ ওইটা যদি ওই সেল ট্যাক্সের ফর্মগুলো আমরা যদি না, যাকে বিক্রি করেছি, এটা কেন দিত, আমরা তো ভুয়ো কোম্পানির নামে সেল ট্যাক্স বিক্রি করে পেমেন্ট করে দিলাম, সেইটাকে আটকানোর জন্য সি ফর্ম বলে একটা ফর্ম হতো, যাকে বিক্রি করতাম সেই সি ফর্মটা নিয়ে এসে আমাদের সেল ট্যাক্স অফিসে জমা দিতে হতো। এইবারে ওটার একটা অনেক ডিউরেশন, অনেক দিনের টাইম দেয়, ধরো একটা সেলের পরে 3-4 বছর 5 বছরও টাইম দেয়। তা এরকম দেখা গেছে যে ডিউ টু ল্যাক অফ নেগলিজেন্স, মানে যখন কালেকশন পেমেন্ট সব মানে ডেটার্স কালেকশন হয়ে গেছে, যতক্ষণ অবধি টাকা কোম্পানির থেকে পায় ততক্ষণ অবধি সেলসের লোকেরা পাগলের মতন থাকে, পাগলের মতো দৌড়ে তখন চেক ফেক যেই ঢুকে গেছে ওই সেল ট্যাক্স কালেকশন ফর্মগুলো আর কালেক্ট করছে না। এইটা এমন একটা স্টেজে চলে গেছে, যেই সময় এটা দেখা গেল যে অডিটার্সরা আমাদের অবজেক্ট করলো যে ওই যে গভর্নমেন্ট পিরিয়ডের টাইমটা ডিউরেশনটা ক্রস করে গেছে, এবং যে গভর্নমেন্ট পেনাল্টি করবে এত পার্সেন্টেজ তোমাকে
প্রভিশন করতে হবে, প্রভিশন ফর ব্যাড ডেট হয় যেরকম, প্রভিশন ফর নন কালেকশন অফ সি ফর্ম, সেটা ডাইরেক্ট হিট করলো বটম লাইন প্রফিটে। এইবার সবার মাথার টনক নড়ল, চন্ন হয়ে গেল। মানে বিভৎস চেঁচামেচি হচ্ছে ইউনিটে। আচ্ছা আমাদের ওপরে হচ্ছে না, সেলসের ওপরে হচ্ছে। আমাদের ইউনিট ডাইরেক্টর যে ছিলেন, তো উনি সঙ্গে সঙ্গে আমার বস ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, আমি ইউনিট অ্যাকাউন্ট হেড ছিলাম, আর একটা ইউনিট কলকাতা ইউনিট, বরোদা আর ব্যাঙ্গালোরের দুটো স্যাটেলাইট ইউনিট ছিল, এই তিনটে আমার আন্ডারে ছিল। আর যে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, সে পুরো ডিভিশনটার অল ইন্ডিয়া সব ইউনিটের কন্ট্রোলার ছিল। আচ্ছা তাকে বললো যে তোমাদের ডিপার্টমেন্ট থেকে, রেসপেক্টিভ ইউনিট থেকে লোক পাঠাও, ফাইন্যান্স থেকে এই সি ফর্ম কালেকশন করতে হবে। কিছু করার নেই, সেলসম্যানরা তাদের ডেটাস কালেকশন নিয়ে ব্যস্ত, তুমি এদের পাঠাও, এইটা অ্যাটলিস্ট প্রভিশন অ্যামাউন্টটা কমাতে হবে। তা আমার একটা জায়গায় গেলাম, দিল্লিতে গেলাম। তা এবারে এখানে একটা ব্যাপার আছে, যারা রিসেল করে, যাকে আমি বিক্রি করলাম, সে আবার ওয়াই কে বিক্রি করলো, ওয়াই জেড কে বিক্রি করলো। তখন জেড কে বিক্রি করতে গেলে তো একটা প্রপার্টির উপর, একটা অ্যাসেটের জিনিসের উপর দুবার ট্যাক্স হয় না, সে তখন উইদাউট ট্যাক্সে তাকে বিক্রি করতো। কিন্তু একটা E1 ফর্ম বলে একটা ফর্ম ছিল, সেই ফর্মটা এক্স কে দিতে হবে টু ওয়াই, ওয়াই সেটা জেড কে দেবে। আচ্ছা তা আমি যখন ওখানে পৌঁছলাম দিল্লিতে, একটা বেশ কয়েক কোটি টাকার ফর্ম আটকে রেখেছে ওরা। ভীষণ অ্যাগ্রেসিভ, মানে আমাদের কোম্পানিতে ফল্ট আছে, ওরা আমাদের জন্য আটকে রেখেছে সি ফর্মটা। তা যে ভদ্রলোক ডিল করছেন, সে তো আমাকে পাত্তাই দিচ্ছে না, মানে বিভৎস চেঁচামেচি, মানে আর দিল্লির একটুখানি অ্যাটিটিউড আছে, অ্যারোগেন্ট, মানে ভীষণ চেঁচিয়ে কথা বলা। আর মাঝে মধ্যে আমাদের বাঙালিদের মধ্যে বা সাউথ ইন্ডিয়া এটা দেখা যায় না, একটু গালিগালাজ করা, মানে স্ল্যাং ইউজ করে, ওটা অফিসিয়ালি ওদের চলে, ওদের কাছে কিন্তু এটা বড় ব্যাপার নয়। নানা রকম টুকটাক দিচ্ছে, আমি চুপচাপ বসে আছি, ও অনেক অঙ্গভঙ্গি করছে, কারণ আমি বুঝতে পারছি একটা জিনিস, ওর এটা পলিসি, মানে ও আমাকে ডিল করার জন্য ও অ্যারোগেন্ট হয়েছে। আমি যদি অ্যারোগেন্ট হই, তাহলে আমার কাজটাই হবে। এটা আমার ফার্স্ট ডিসিশন নিয়েছিলাম তখন সাময়িকভাবে, যে আমি অ্যারোগেন্ট হব না, কিছুতেই ইরিটেট হব না, কারণ আমাকে কাজটা করে আসতে হবে। ও যখন, আমি ওর সব শেষ করার পরে ওকে আমি বললাম যে তোমার কথা শেষ হয়েছে, তখন ও বললো হ্যাঁ হয়েছে। তখন আমি, আমার কি যেন ক্লিক করে গেল, জানো তো, আমার মাথায় কিছু প্ল্যান ওটাই। তখন আমি বললাম যে আমি কি ধরে নেবো যে তোমার কাছ থেকে এইটাই শেষ কথা? ও না সঙ্গে সঙ্গে এই যে মেন্টাল রিডিংটা করছি না, আর আমি যেটা করি, যেটা করতাম, আমার চেষ্টা করতাম, এটা কিন্তু সকলে পারে কিনা জানি না, যেটা আমি চেষ্টা করি, মানুষের সব থেকে মানুষে কি বলতে চাইছে ভেতরটা বোঝা যায় চোখটা যদি তুমি রিড করো। একদম চোখ পড়তে পারলে থট রিড করা যায়। একদম টোটাল থট রিড করা যায়। এইটা কিন্তু বলে না, মুখই তো মনে রায় না, চোখটা দেখলেই বোঝা যায়। আমি চোখটা দেখেই বুঝেছি ওর মধ্যে যে রাগটা ও অ্যারোগেন্স হচ্ছে, ওর কপট রাগ, ওর কিন্তু ভেতরের রাগ না। আমাকে সামহাও অন্যভাবে এটাকে ট্যাকেল করতে হবে। তা আমি ওকে বললাম তোমার কি এটাই শেষ কথা? বলে আমার শেষ কথা, আমি তোমাকে দেবো না সি ফর্ম। আমাকে সি ফর্মটা দেখাচ্ছে হাতে, আমার রেডি আছে, আমার E1 ফর্ম আসলে আমি সি ফর্ম দেব। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি তোমার বসের নামটা বলো। তুমি বললে বিশ্বাস করবে না, ওই অ্যারোগেন্স সঙ্গে সঙ্গে নেবে এলো একদম ঝপাং করে। কেন? তোমার লেভেলে কথা বলবো না, আর আমি এখন তোমার সিনিয়র লেভেলে যাব। আমি এসছি, কোম্পানি ইন ভেরি ক্রাইসিস, এটা আমার ডিপার্টমেন্ট করার কাজ না, আমাকে স্পেশালি অ্যাসাইন করেছে। তুমি যখন তোমার লেভেলে কাজ হলো না, আমাকে তোমার সিনিয়র লেভেলে যাব। ওই তখন বলছে তাহলে সলিউশন কি? তুমি আমার কলকাতা অফিসে একটা কল করো, আমি আছি এখানে। ওই E1 ফর্মটা আমি কলকাতা, ওইখান দিল্লি থেকে লেখালাম, করে বললাম তুমি ফ্যাক্স করো এই অফিসে।
আর আমি ওকে বললাম যে তুমি সি ফর্মটা আমার একটা জেরক্স কপি দাও, আমার সি ফর্ম তুমি আমার ডিপার্টমেন্ট যারা নেয় তাদেরই দাও, আমার দরকার নেই, কিন্তু আমি যে কালেকশন হয়ে গেছে আমার বটম লাইন হিট করবে না, অডিটরকে আমি এটা প্রডিউস করে দেবো। এই যে সেটা, আমার decision একটা কপি making লাগবে। আর এই যে এইগুলো কিন্তু ভীষণ দরকার পড়ে, এটা সাময়িক, এগুলো একদম, তাৎক্ষণিক হ্যাঁ, নয়, হ্যাঁ, এগুলো কিন্তু মানে তাৎক্ষণিক ইনস্ট্যান্ট ওই মাথা একটা দিয়ে ইয়ে, হ্যাঁ 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 হ্যাঁ। ইনস্ট্যান্ট একটা বার করা, যাতে করে ও ইয়ে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানবেন্দ্র দা বলছে আড্ডায় আছি, খুব মূল্যবান আলোচনা হচ্ছে। মানবদা থাকুন আমাদের সাথে, হ্যাঁ, খুব ভালো মানবদার সাথে লাগছে। থাকো। হ্যাঁ হ্যাঁ। আর এই লিডারশিপের সাথে তবে আমার মনে হয় আরেকটা জিনিস যেটা খুব রিলেটেড, সেটা হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড তো আমি তো আগেই প্রথমেই বললাম, অ্যাটিটিউড তো হ্যাঁ, প্রফেশনাল অ্যাটিটিউড, হতেই হবে। যে কিভাবে আমি নেব সবাইকে, বা আমার টিম মেম্বারদের কিভাবে ম্যানেজ করব, এই ব্যাপারটা। এইটা তো একটা সাংঘাতিক ব্যাপার। তোমার একটা টিম ম্যানেজ করা আর কি। এক্স্যাক্টলি। সব থেকে বড় কথা হচ্ছে যদি তুমি যখন লিডার হচ্ছ, অনেকের আহ, একটা সকালবেলায় একটা পেলাম, আমার কথাটা খুব ভালো লেগেছে বলে আমি সেভ করে রেখেছি। এই হোয়াটসঅ্যাপে আসে না নানা হ্যাঁ রকম হ্যাঁ একটা লিডারশিপ নিয়ে আমি দেখাচ্ছি, বলছি আমি। হুম হুম। হ্যালো, হ্যাঁ আছো? হ্যাঁ হ্যাঁ। When a leader does not address the problem becomes the leader, and the leader becomes the problem. এক্স্যাক্টলি একদম দারুণ দারুণ। এক্স্যাক্টলি। এইটা সকালবেলা পেলাম, আমি সঙ্গে সঙ্গে রেখে দিয়েছি যে এটা আমি একদম, এখানে দেবো। যে প্রবলেমটাই যদি মানে এই যে তুমি একটু যেটা বললে, মানে যেটা প্রশ্ন করলে, এটার মধ্যে সব আনসার রয়েছে। এক্স্যাক্টলি, একটা প্রবলেম যদি এসে লিডারকে ডমিনেট করে, তাহলে তো লিডারশিপ গেল নিচে, প্রবলেমটা একটু লিডার হলো। হ্যাঁ হ্যাঁ এইখানটা একটা ভাইটাল জিনিস একটা লিডারের, মানে ঠিক তাই, অ্যাড্রেস করা। একদম। আর Exactly. আর আরেকটা জিনিস হচ্ছে যে লিডার কাজটাকে বার করে নেবে, কিন্তু কখনো নিজের রেসপন্সিবিলিটি ওনার্সটা ছড়াতে পারবে না। মানে ও মানে ওই যখন বিপদে পড়েছে আমি জানি না, আমার সাবঅর্ডিনেট জানে, Exactly, ওই না, জায়গাটা- না, এবং এটা একদমই হয়, এটা নয়, হয়েছে হ্যাঁ, এবং হয়েছে, হয়। এবং সিনিয়র্সরা মানে তার যে বস আমি দেখেছি কনফারেন্স রুমে এইসব গিয়ে মানে এর ঘাড়ে দোষ দিচ্ছে, ওর ঘাড়ে দোষ দিচ্ছে। তখন আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর সব চুপচাপ মাথায় হাত দিয়েছে, শুনে বললো তাহলে তুমি কি করতে আছো, তাহলে ওদেরই থাক, তাহলে তোমার তো প্রয়োজন নেই। সেই সিনিয়র ম্যানেজার এমনি বলতেও বলে যে মানে যে যারা এই লিডার ওনার হয় জেনারেলি responsibility-টা তোমাকে সাকসেসটা সে নিতে সবার সাথে ভাগ করে নেয়, ফেলিওরের রেসপন্সিবিলিটিটা সে সবসময় নিজের উপরে নেয়, যে প্রপারলি লিডার আর কি। এক্স্যাক্টলি। সেইটা সাকসেসটা নিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সাকসেসটা আরেকটা সকলের জিনিস সাথে ভাগ করে যেটা নেবে, আমি, কিন্তু যেটা ফেলিওরের আমি personally রেসপন্সিবিলিটিটা দেখতাম, নিজে নেয়। যে দেখো আমরা যখন কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করেছি, তখন ম্যাক্সিমাম পিরিয়ডটা বাড়ি ছেড়ে ফ্যামিলি অফিসে থাকতাম। তো এই অফিসে থাকার এই পিরিয়ডটা যদি দেখা যেত, এখন তো ছেড়ে দাও এখনকার প্যান্ডেমিক পিরিয়ড, কিন্তু আবার যখন ওভার হয়ে যাবে তখন আবার সেই জায়গায় ফিরে যাবে, আবার সেই জায়গায় চলে যাবে। একদম। অফলাইনে যাবে। যে সকাল আমাদের 9টায় ঢুকতে হতো, বেরিয়েছি 8:30 পৌনে 9টা, এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ছিল। এটা যদিও উচিত না এখন, কিন্তু এটা নিয়ে অনেক কোম্পানি রেস্ট্রিক্ট করছে যে ডট 5:30 বা 6টায় তোমাকে বেরিয়ে যেতে হবে, লাইট অফ করে দিচ্ছে, করছে। এটাও ভালো, আমি বলবো যে দিস স্টেপ ইজ গুড। তা সেইখানে তাদের সাথে একসঙ্গে এতক্ষণ কাটানো, কিন্তু তাদের ফ্যামিলি, আমার যেরকম ফ্যামিলি আছে এক্স্যাক্টলি, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা ব্যাপার থাকে। এবং সেখানে অনেক ক্ষেত্রে না, আমি অনেক লিডারকে দেখেছি যে তার বেরোতে পারছে না তার কাজটার জন্য, তার সাবঅর্ডিনেটকে আটকে রেখেছে, শুধু তার কোনো কাজ নেই, তাকে আটকে বসিয়ে রেখে যে সে আছে বলে। এক্স্যাক্টলি। এই জিনিসটা খুব খারাপ, এটা একটা লিডারের উচিতই না থাকা।
তার না এই না জিনিস কাজটা আমি ছিল দেখেছি হয়তো আমার, হ্যাঁ হ্যাঁ, আমার কাজের এক্সপিরিয়েন্সে আমি, আমার একজন ম্যানেজার ছিলেন, জাস্ট আমার ইমিডিয়েট ম্যানেজার। তো ওনাকে দেখতাম আমরা হয়তো 7:30-8টার মধ্যে সবাই বেরিয়ে গেছি, মানে ওনার কাজ ছিল কি উনি সবার কাজটা নিয়ে আলটিমেটলি ক্লায়েন্টকে আপডেট দিয়ে তবে উনি বেরোতেন। মানে এই নয়, তার মানে এই নয় যে উনি যতক্ষণ আপডেট দেওয়া হচ্ছে না তার মানে সবাই আটকে বসে আছে, এই ব্যাপারটা নয়, তুমি তোমাদের কাজ করে দাও তারপরে আমি আমার কাজটা করে দিয়ে বেরোবো। তো এই ব্যাপারটা দেখেছি, শিখেছি ওনার থেকে না অনেক কিছু। এইটা কিন্তু আমার মনে হয় আমি আমার ওই কিছু আমার যাদের ম্যানেজার সিনিয়র ম্যানেজার তাদের আমি বলতাম, আমি গিয়ে বলতাম যে আপনি আমার লিডার না, আরেকজন লিডার, ওনাকে কেন আটকে রেখেছেন? শুধু শুধু তারও তো একটা ফ্যামিলি লাইফ আছে। হুম তা সেই সেই আপনার হয়তো লাগতে পারে, আপনি থাকলেন, কিন্তু আপনার ওর কোনো কাজ নেই, ওকে চুপচাপ বসিয়ে রেখেছেন। এক্স্যাক্টলি। এইগুলো কিন্তু এখন মডার্ন ম্যানেজমেন্টে এগুলো কিন্তু খুব মানে পিন পয়েন্টেড নেই হচ্ছে, মানে, এগুলো হ্যাঁ, লিডারশিপ হুম হুম কোয়ালিটিতে মানে তাকে কিন্তু আর ফোকাস করছে না ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি। এগুলো সেই নিয়ে অ্যানালিসিস হচ্ছে, হ্যাঁ যেটা হ্যাঁ আগেকার আপনি মানে কিভাবে আমার ব্যালেন্স করতেন আপনার ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ? খুব খারাপ, আমি তো বলছি আমার খুব খারাপ কেটেছে। আমি যে সেদিনকে এতেও বললাম ওখানে যে ওয়ার্ক হুম লাইফ বা পার্সোনাল লাইফ ব্যালেন্সটা আমার প্রচন্ড স্যাক্রিফাইস করেছি, যেটা বুঝেছি যেটা স্যাক্রিফাইস করাটা উচিত হয়নি। হুম এখন আমি বলবো এখনকার প্রফেশনাল যুগে ফ্যামিলিকে টাইম দেওয়া উচিত। তাতে কি হয়, মেন্টাল শরীর ইয়ে থাকলে অনেক সময় স্ট্রেসে আমি মানে আমার নিজের কাজে হ্যাম্পার করেছি। কারণ হ্যাঁ ফ্যামিলিকে তুমি স্ট্রেস নিয়ে ম্যানেজমেন্টটাও তো একটা ব্যাপার, মানে ভীষণ কিভাবে স্ট্রেসটা, এত স্ট্রেস স্ট্রেস নেওয়াতে ম্যানেজমেন্টটা। হুম হুম কাজে ভীষণ হ্যাম্পার করে আমার মনে হয় যে হ্যাঁ হ্যাঁ ওটা তো কাজে এফেক্ট এটা। করবেই। এবং আমি দেখেছি অনেক সময়, আমি নিজেও হুম করেছি, মানে হুম ধরো বেশি টাইম আমি 2-3 ঘন্টা ছিলাম, তার মধ্যে কিন্তু হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটস আমি কিন্তু কোনো কাজ করিনি। আমাকে কোম্পানি যে অ্যালটটা করেছে, ওই হুম সিগারেট খেতে গেছি বা কারোর সাথে আড্ডা মেরেছি, কিছু গল্প করেছি, হুম হুম এরকম হুম কিন্তু প্রচুর লোক সময় কাটায়। তারপরে এক্স্যাক্টলি। সন্ধ্যাবেলা ঠিক 5:30টার সময় গিয়ে ল্যাপটপে গিয়ে বসে কাজে নিয়ে 8টা 8:30টার সময় বেরোচ্ছে, বস ভাবছে, বসও জানে সে কত কি কাজ। সারাদিন কি করছে। সেই সেই সিগারেট ব্রেক, এটা নিয়েও আমি একটা ভিডিও ফেসবুকে দেখেছি, এটা নিয়েও একটা মিম মতন হয়েছে আচ্ছা যে এটা মানে খুব কালচার হচ্ছে আজকাল। আজকাল কিন্তু মডার্ন প্রফেশনাল ম্যানেজমেন্টে আমি ইউরোপে দেখেছি ডট 5টা ওদের ছুটি হতো, হুম হুম প্যারিসে সব বেরিয়ে গেল। হুম এবং ও তোমরা তো তাই এরকম দেখেছো যে গেছিলে যখন। হ্যাঁ, আমি যখন ইউএস ভিজিট করেছি, কেউ কেউ থাকতো না, আহ, কেউ থাকতো না, অফিস টাইম ওই বিকেল 4টে 4:30 অবধি, তারপরে সব বেরিয়ে যায়। ডট 5টায় সব বেরিয়ে গেল। আর স্যাটারডে হ্যাঁ হ্যাঁ, সানডে ফোনই একদম। ধরতো না, ফোন সুইচ অফ করে দিত, ওদের 2 মানে নম্বরের এরকম পাসওয়ার্ড। হয়েছে, মানে আমি আমি ওখানে সেটা রয়েছি বাইরে যখন, তো হয়, এখানে বোধহয় হয় না না, সেটা। এখানে কিন্তু কালচারটা রাখি চেঞ্জ করছে। আমি যখন আচ্ছা চাকরির শেষের দিকে আসছিলাম তখন দেখছিলাম যে ইয়াং জেনারেশনস যারা ঢুকছে তারা হুম কিন্তু এই মেন্টালিটিতে আসছে। এবং তারা যে আচ্ছা বাজে লোক, বাজে কাজের নয় তা না, তারা যথেষ্ট এফিশিয়েন্ট তাদের ইয়েতে, কিন্তু হুম তারা হুম কারেক্ট ইয়াং জেনারেশনস। কিন্তু আমাদের টাইমে যা আমরা যখন করেছি, আমরা কিন্তু কেন কোনো কারণে ভয় পেয়েছি, ইয়ে করেছি, হেজিটেট সেই করেছি। এইটা হুম কিন্তু হুম একটা ব্যাড লিডারশিপ, মানে এটা আমি বলবো যে আমার শেষ তরফে করা উচিত হয়নি সেই সব। কিন্তু তখনকার একটা জোয়ার ছিল তাই। এখন এক্স্যাক্টলি কিন্তু অনেক অন্যরকম কমে একটা আসছে, ছিল। এখন কিন্তু সেটা অনেক কমে আসছে। এখন কিন্তু হ্যাঁ 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 ওই জিনিসটা তুমি দেখবে সব জায়গাতেই খুবই কম। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। সেই। তো আপনি এই যে এখন এই মুহূর্তে তিনটে জিনিস নিয়ে চলছেন, দেখো সেইটা তিনটে একটু জিনিস কিভাবে নিয়ে চলছে, ম্যানেজ করছেন আপনি না একটু বলুন। না, একটা ধরো তিনটে 31 কিন্তু তিন বছরের, রকম। হ্যাঁ তিনটে তিন রকম। একটা একদম হচ্ছে, তিন জগতের। হ্যাঁ না হ্যাঁ একটা একটা হচ্ছে এক্সপিরিয়েন্সে চলে, হ্যাঁ ওটা তো মানে ওটার জন্য না আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হয় না। দিতে। ওটা যেটা মানে একটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে যেটা করছেন। হ্যাঁ যেটা ফাইন্যান্সিয়াল, আমি ট্যাক্সেশনটা নিয়ে কাজ করি, ট্যাক্স হুম আচ্ছা ট্যাক্সেশন আর জিএসটি নিয়ে কাজ করি। ওটার হুম জন্য হুম পড়াশোনা করতে হয়, আমি অনেকটা আমাকে আপডেট এক্স্যাক্টলি। রাখতে হয় নিজেকে। হুম কারণ হুম হুম। রেগুলার জিএসটি চেঞ্জ হতে থাকে। নোটিফিকেশন, রোজ রোজ হ্যাঁ হ্যাঁ জিএসটি হুম নোটিফিকেশন যে হুম। কত চেঞ্জ হচ্ছে ভাবতে পারবে না। এক্স্যাক্টলি। মানে এই 3-4 বছরের মধ্যে কত জিএসটি নোটিফিকেশন এসছে, রেগুলার চেঞ্জ হয়। আর ট্যাক্সেস ইয়েরাও চেঞ্জ হয়, তা সেইটা আমাকে আপডেট থাকতে হয়, সেই পড়াশোনাটা করতে হয়।
কিন্তু হুম হুম কিছুটা জানো তো ওটা আমার একটা মানে এত বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো ওইটা কাজের খুব একটা অসুবিধা হয় না। আর আচ্ছা, ট্যুরিজমটা তো মানবদা বলছে আমাদের সাউন্ডটা একটু কমাতে। সুখদেব, তোমার ও রাখির সাউন্ড রিভার্বটা কমিয়ে দাও। আমারটা একটু কমালাম। কিভাবে কমাবো? আহ, মোবাইলের সাউন্ডটা বোধহয় কমালে হবে নাকি? হ্যাঁ, কমেছে কি এবার জানি না। ঠিক আছে মানবদা? আমারটা একটু কমিয়েছি। হ্যাঁ বলুন তবেশদা। হ্যাঁ আমরা কোথায় ছিলাম? সরি, হ্যাঁ যে ওই যে ইয়েতে আপনার ওই যে তিনটে কাজের তিনটে 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 কাজের ম্যানেজমেন্ট তিনটে কাজ। কি করে হ্যান্ডেল করছেন? ট্যুরিজমটা ওভার দ্য ফোন। আমার ট্যুরিজমের অফিস হচ্ছে আমার ল্যাপটপ আর আমার মোবাইল। ধরো আমি আচ্ছা। কোনো কাজের কন্ট্রাক্ট পেলাম, আমি তো বেসিক্যালি কোনো জায়গায় কাউকে নিয়ে যাই না এক্সেপ্ট হুম ফরেন হুম ট্যুরিস্ট ছাড়া, ইনবাউন্ড হুম ট্যুরিস্ট। হুম সেটাও আমি দুটো কাজ করেছি, দুটো আমি নিজে হ্যান্ডেল করেছি, ওখানে কারোর ওপরে ছাড়ি না। কারণ আচ্ছা। ফরেনার্সদের ওপরে যদি কিছু হয়ে যায় তখন হুম এন্টায়ার রেসপন্সিবিলিটি ট্যুরিস্ট কোম্পানির ওপরে চলে আসবে। হুম 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 কিন্তু এইখানে আমি যাদের সাথে কাজ করি তাদের বলেই নি, দেখুন আমি কোথাও যাব না, আমি ওভার দ্য ফোন আপনাদের সাথে কানেকশন রাখবো প্রত্যেক হুম দিন হুম। যেখানে যেখানে মানে যাব। আপনি কমিউনিকেশনটা করে দেন নাকি, যে কোথায় হ্যাঁ, না থাকবে না, কি আমি করবে? পুরো এন্টায়ার আইটিনারি করে দিচ্ছি, হোটেল আচ্ছা। ঠিক করে দিচ্ছি, গাড়ি ঠিক করে হুম। দিচ্ছি, হোটেল থেকে ও। স্টেশন বা এয়ারপোর্ট থেকে পিক আপ করে ডেস্টিনেশন টু হুম। ডেস্টিনেশন। ওই আচ্ছা। কলকাতা থেকে যারা যায় না ট্রেনে খাওয়াতে খাওয়াতে নিয়ে যাচ্ছে, এইসব আমি করি না, হুম বা রাস্তায় দাঁড়িয়ে কুন্ডু না, স্পেশাল বা ব্যানার্জি এইসব আমি করি না। হুম আর হুম যার জন্য আমার খুব ছোট্ট ক্রিম কাস্টমার্স আছে, মানে কাস্টমার ব্যাংক আমার তাতে চলে যায়, আমার অসুবিধা হয় না। কারণ আমি হুম হুম। বড় ব্যাপারটাকে সেটাই। রাখতেই চাই না, আমি ছোট ছোট করেই সেই। রেখেছি ব্যাপারটাকে। আচ্ছা। যে এরা কিছু জানাশোনার লোক যে জানে যে এই ভদ্রলোক প্রচুর কানেকশনস আছে, এরা ঠিক আমাকে হুম হুম। ব্যবস্থা করে দেবে। আর আইটিনারি কনসালটেন্সি সেটাই। একটা বিরাট জায়গা আছে ওখানে। আচ্ছা। তা এইটা করি। আর ফটোগ্রাফিটা তো আমরা তিনজন আছি, ওটা শেয়ার্ড হয়ে যায় ওটা যখন। আর ওটা কি জানেন তো, জানো তো ওই নতুন জায়গা তো ওইটার উপরে একটা চ্যালেঞ্জ যে আমাকে দাঁড়াতে হবে, একটা দাঁড়াতে কিছু হবে, করতে জায়গায় হবে। পৌঁছতে হবে। আমি এক্স্যাক্টলি। আমি ওই আপনারা তো এমনি কিছু ইভেন্টসও করলেন বোধহয়, কোনো ইভেন্টস এর কাজও করলেন, মানে সেইগুলোতেও তো আমি তো এই যেতে তো হওয়া গত যেতে হয়। সপ্তাহে তো একটা হোটেলে শুট ছিল, ফটো শুট ছিল হ্যাঁ আমি দেখছিলাম ফেসবুকে। রাজারহাটে একটা হোটেলে শুট ছিল। তারপরে হুম হুম আমরা কিছু অ্যাড এজেন্সির হয়ে গভর্নমেন্টের কিছু কাজ করেছি, কাজ করে। মানে অন বিহাফ অফ অ্যাড এজেন্সি ওয়েস্টবেঙ্গল হুম হুম গভর্নমেন্টের কাজ করেছি। তা কাজ চলছে আমাদের। আর হুম হুম ওয়েডিং অ্যাসাইনমেন্ট টুকটাক চলে। আর এমনি হুম নিজেরা হুম হুম। প্র্যাকটিস করার জন্য শুট প্র্যাকটিস করি মাঝে মধ্যে, ডিফারেন্ট তো সারা প্রজেক্টস। দিনটা কি ভাগ করে রাখেন, যে এই সকালে এটা নিয়ে বসবো, দুপুরে এটা নিয়ে বসবো বা এরকম? না, না, আমার দেখো কাজটা ভাগে না, আমার তো ওই অ্যাজ অন হোয়েন যখন আসছে, আহ, যেরকম আমি তো আসছে। এখানে কনসালটেন্টের কাজ করি, মেনটেনেন্সের কাজটা যেটা থাকে সেটা মান্থ এন্ডে থাকে, সেই সময়টা আমি বেরোই না অন্য কাজে। আচ্ছা। আচ্ছা, ধরো রিটার্ন সাবমিশন বা জিএসটি রিটার্ন সাবমিশন হ্যাঁ যেগুলো, ওগুলো হ্যাঁ সেগুলো ওগুলো মেনটেনেন্সের তো থাকে টাইম তো। টু টাইম করতে হবে। ওটা তো মাসে আমার 5 দিন 10 দিন, আমি সেই সময়টা বেরোই না বাড়ি থেকে, সেগুলো আমি হুম নিজে হুম করি। হুম। হুম। আর বাকি তো কনসালটেশন সেটা তো ওভার দ্য ফোনও চলে, আমি যেখানেই ফোনও থাকি চলতে সেখানেই থাকে। হবে, সেই এটা নিয়ে সেই। অসুবিধা হয় না। হ্যাঁ, আপনি এত সেই। সুন্দর করে ম্যানেজ করছেন সবগুলো, সেটা মানে না শেখার মতো। আমি কিন্তু খুব ছোট ফর্মে, ওই দুটো খুব ছোট ফর্মে। কারণ তাহলেও আমি মানে আহ, মাথাটা তো আপনাকে কাজে লাগাতেই হচ্ছে বিভিন্ন রকম ভাবে, আরেকটা না? জিনিস আমি সবকিছুই তো। এইটা আমি একটা জিনিস ভেবে রেখেছি, যেটা আমার কাকা আমাকে বলেছিল, যে হুম হুম অ্যাট এ সার্টেন এজ যে কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে, আমি এটা খুব পার্সোনালি বলছি, এটা কিন্তু মানে মানে কেউ বড় মানে ইয়ে করে ইস্যু করে ধরবে না, যে একটা সার্টেন পজিশনে তুমি যদি না যেতে পারো তাহলে কিন্তু তোমার ক্যারিয়ার গ্রোথ এন্ড অফ দ্য এতে হবে না। যার জন্য আমি না, কিন্তু ডেড এন্ড। প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট নিয়েছি। কারণ আমি তখন বুঝতে পারছিলাম যে আমি যে হুম লেভেলটায়, আমি যে বয়সে আছি, আর সেরকম জায়গায় যেতে পারবো না। এবং হুম আচ্ছা। হুম হুম। যত দিন যাবে তত আমার দর কমতে থাকবে। তখন আমি Exactly. কুইট করেছিলাম, নিয়ে আচ্ছা। প্রফেশনে এসেছিলাম। হ্যাঁ এর হ্যাঁ। জন্য আমি কিছুটা স্যাক্রিফাইস করতে হয়েছে আমার ফিনান্সিয়ালি, কিন্তু আমি দেখেছিলাম তার থেকেও বেটার লাইফ, মেন্টালি স্যাটিসফ্যাকশনটা পাবো। মেন্টাল এক্স্যাক্টলি, মেন্টাল স্যাটিসফ্যাকশনটা খুব স্যাটিসফ্যাকশন বিরাট জরুরি। থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এই যে ডিসিশন কোনো প্রফেশনে এবং মেন্টাল এবং তার স্যাটিসফ্যাকশন না জন্য থাকলে জানো তো, কাজ তার ভালো জন্য হবে না। তোমাকে আগে থেকে তৈরি হতে হবে। এটা হুম আমি এখনকার ছেলে মেয়েদের ভীষণ বোহেমিয়ান, তারা কিন্তু ওই ধরা লোনের অ্যামাউন্ট যদি দেখো, ইএমআই অ্যামাউন্ট যে কি বোঝা ওদের, এবং হুম যার হুম জন্য দেখো যার কোনো জন্য কিছু স্ট্রেসটাও মিসআপ হলে বেশি হচ্ছে। স্ট্রেসটা হ্যাঁ হচ্ছে, তারা সুইসাইড করছে করছে। হুম মানে হুম মানে বাড়ি কিনছে 1 কোটি টাকা দিয়ে, গাড়ি কিনছে এক্স্যাক্টলি। 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা, সব লোন। হুম 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 লোন অ্যামাউন্ট, এই এই জিনিসটা আমি খুব কম করেছি আমার জীবনে। আমি কিন্তু হ্যাঁ ম্যাক্সিমাম ইভেন আমি পিএফ এর যতটা কম্পালশন ছিল তার থেকে বেশি সরিয়ে রাখতাম, কিন্তু আমি একটা জায়গায় অ্যান্টিসিপেট করেছিলাম যে আমাকে কিন্তু একসময় প্রি ম্যাচিওর বেরোতে হবে। হুম এটা আমি হুম কিন্তু হুম টার্গেট এক্স্যাক্টলি। করেছিলাম এবং তার জন্য হুম আমি প্রিপারেশন নিয়েছিলাম, যাতে আমি কিন্তু ডিসিশন নিয়েছি বাড়ির সাথে কথা বলে, কারণ ওদেরও তো একটা ব্যাপার আছে। হুম ডেফিনেটলি। হুম ডিসিশন নিয়েছিলাম খুব কম টাইমে সেই যে আমি বেরিয়ে যাচ্ছি, চাকরি করবো না। তো আমরা আড্ডার প্রায় অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, হ্যাঁ, 9:30 বাজতে চললো। অনেকটাই তো হয়ে আপনি একটু সাম আপ করে দিন, মানে একজন লিডারের এই যে ডেভেলপ করবে আর কি, মানে যারা কর্মসূত্রে থেকে এবং মানে তার কাজের মধ্যে দিয়ে দিয়ে দেখো যারা আমি ডেভেলপ প্রথম করছে যেটা তাদের প্রথমে কিছু প্রথমে পয়েন্টস বলে দিন যে এই জিনিসগুলো একটু না, মাথায় এটা কোনো রাখতে। স্যাংক্রোস্যান্ট পয়েন্টস নেই। দেখো না লিডারশিপের অনেকে সেরকম নয়, নানা রকম, মানে তবু আর কি। হ্যাঁ আপনার। যে আমার কাছে জিনিসগুলো আমরা যেটা আজকে মনে আলোচনা করলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এগুলো কোনো স্যাংক্রোস্যান্ট সেটা দিয়ে পয়েন্টস একটু আপনি ধরে সাম ধরে আপ করুন। অনেকে ম্যানেজমেন্টে অনেকে বলে যে এইগুলো ফলগুলো লিখে রাখো, মানে কর্পোরেট অফিস সেই সব ট্রেনিং প্রোগ্রামস করে করে হ্যাঁ আলটিমেটলি সবাই যেটা টুকে নিয়ে আসে তারপরে ডেস্কে ঢুকে যায়, তারপরে আর খোলে না। কিন্তু সে হয় না, সেই হ্যাঁ, এক্স্যাক্টলি। সেই মানে একদমই তাই। এটা তো আছেই। আমিও করেছি, আমিও প্রচুর কোম্পানির ডিফারেন্ট এইসব প্রোগ্রামস অ্যাটেন্ড করেছি। আমি দেখেছি আলটিমেটলি গিয়ে আলটিমেটলি কি হয় না। কাজের আলটিমেটলি প্রেসারে ওই ডেস্কে পার্সোনাল এক্সপিরিয়েন্স হ্যাঁ, সেটাই। পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই পার্সোনাল হচ্ছে এক্সপিরিয়েন্স এবং এগুলো এবং থেকে সেটা যেটুকুনি তুমি করতে মন গেলে দিয়ে যেটা নেবে। হচ্ছে প্রথম কথা গোল সেট আপ মানুষের থাকা দরকার আছে, সেলফ হুম হুম কনফিডেন্স, সেলফ বিলিফ, ডিসিশন মেকিং পাওয়ার, হুম হুম তারপরে কোনো ব্যাপারে স্ট্রেস না হয়ে যাওয়া। কারণ হ্যাঁ আমরা দেখেছি স্ট্রেস থেকেই সে ভুল পথে এগোতে থাকে এক্স্যাক্টলি। এগোতে এবং থাকে। ভুল ডিসিশন নিয়ে স্ট্রেস ফেলছে স্ট্রেস। ভুল ডিসিশন হুম নিয়ে হুম ফেলে। এই হ্যাঁ স্ট্রেসটা হ্যাঁ যত সে নেবে সে ভুল ডিসিশনে চলে যাবে। স্ট্রেসটা এক্স্যাক্টলি। তাই। ব্ল্যাঙ্ক ভাবতে হবে, অ্যানালিটিক্যাল হতে হবে, হুম যে হুম এই জায়গাটা প্রবলেম আসছে, আমি অ্যানালিটিক, এই যে তুমি বললে প্ল্যান বি প্ল্যান সি, এই ডিফারেন্ট প্ল্যানস এক্স্যাক্টলি। করে এগোতে হবে। হুম 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 পজিটিভ থাকতে হবে, পজিটিভটা তো সাংঘাতিক ব্যাপার, কারণ হ্যাঁ আশেপাশে পজিটিভ লোক অ্যাটিটিউড একটা থাকে। নেগেটিভের একদম আগুন বয়, এ হ্যাঁ হবে না, এ তুই পারবি না। হ্যাঁ যে এইটা কোনো সব কাজে, এই ক্ষেত্রেই, যখন হ্যাঁ যে কোনো কাজে স্টুডিও পজিটিভ করি, অ্যাটিটিউডটা স্টুডিও দরকার। করেছিলাম দমদমে, হুম স্টুডিও ইনকামে কিছুই হবে না, তোমরা কিছু পারবে না, মানে অনেকেই কিছু বলেছে, তোমরা কিছু পারবে না। আমি ফর ইওর ইনফরমেশন বলছি এইটা আমার যে লাইফেও আছে, মানে আমি এটা খুব হবে অল্প না, ওটা আমাদের হবে না। রোজগার, হ্যাঁ আমাদের খুব হ্যাঁ অল্প হ্যাঁ রোজগার, কিন্তু সেই রোজগার থেকে আমরা কিন্তু অনেক টাকা নিজেরা বার করে নিয়ে এসেছি, নিজেদের সেই লাইফস্টাইলে কাজে লাগিয়েছি। খুব সেই অল্প সেই সেই রোজগার, কিন্তু সেখান থেকে টুকটুক করে তাহলেও টাকা হ্যাঁ। তুলে এনেছি। এই হুম হুম কিন্তু প্রথমে যখন রাখে ওসব পারবি না, ওসব এই বয়সে এসে এখন আর এইসব করে কোনো লাভ নেই। এই প্রত্যেকের একটা বয়সের একটা এই নেগেটিভটা হ্যাঁ হ্যাঁ মানে জাস্ট ইগনোর করতে হবে। আমার ইগনোর প্রচুর করতে হবে। এরকম হ্যাঁ নেগেটিভ হ্যাঁ আসে, হ্যাঁ না ওই আর নিজের ওই যে আপনি যেটা বারবার বলছেন আর কি, সেলফ কনফিডেন্সটা থাকতে হবে যে না ওইটা আমি না পারবো, রাখলে হবে সে না, যে আমি যাই পারবো। বলুক। হ্যাঁ নিজেদের ওই কনফিডেন্সটা রাখতে হবে। এইটা রাখতে হবে। আর ওই টাইম টু টাইম ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুবই দরকার আমার তো মনে রাখতে হয়। হ্যাঁ হবে, হ্যাঁ রাইট। এটা আর আমি আপনি আরেকটা পার্সোনালি খুব, বলেছিলেন যে ভেরি গুড লিসনার হতে হবে। ওইটা সাংঘাতিক দরকার, ওটা তো হ্যাঁ না হলে তুমি কোনো দিনও উঠতে পারবে না। যতক্ষণ হুম না পর্যন্ত ওই যে আমি প্রথমে যেটা বলেছিলাম যে এক্সাম্পলটা হয়তো তখনই মেনশন করতে ভুলে গেছি, যে লিসনিং এর কথাটা, ওই যে ভদ্রলোক হুম। দিল্লির ছেলেটি আমার থেকে বয়স অনেক কম ছিল, ওই অ্যারোগেন্ট ভাবে আমার সাথে ট্যাকেল করছিল, আমি তার তখন তো আপনি চোখটা শুধু খালি, লিস্টার ছিলেন। না তাকে আমি পুরো একদম ওই আর কি, মানে সাইলেন্ট শুনে গেছি রিড, এবং তার চোখ, এক্স্যাক্টলি রিড করা। তাকে রিড করছিলাম সে কতটা হ্যাঁ কি করতে হ্যাঁ পারে। সেই তা এই না শুনলে কিছু অল ফ্রম এক্স্যাক্টলি। কম্পিটিটর বলো বা পাশের কলিগ বলো সাবঅর্ডিনেট বলো, তোমাকে শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম লোক শুনতে চায় না, সে কি না বলছে না এক্স্যাক্টলি, তার নিজেরটা জ্ঞানটা আগে বলতে দেবে, ব্যস্ত। হ্যাঁ নিজেরটা রিপ্লাই বলে করতে দেবে, ব্যস্ত থাকে। হ্যাঁ হ্যাঁ রিপ্লাই করতে।
হ্যাঁ না শুনলে তুমি, এবং তুমি কিছু ডিসিশন নিতে পারবে না না শুনলে। ঠিক। একদমই তাই। হ্যাঁ, বলতে দিতে হবে, আগে বলতে বলতে দিতে দিতে হবে, তারপরে তাতে কি হয়, বলতে দিলেও সেই আপনার মানে সেটা একটা চিন্তা করারও একটা সময় পাওয়া যায়, যে আপনার শুনলেন যেটা, সেটার উপরে আপনি যে কিছু ভাববেন বা ডিসিশন নেবেন, সেটার সুযোগও আপনি অবভিয়াসলি, পাচ্ছেন। ডেফিনেটলি, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা আপনি যদি ক্ষেত্রে। ওই সময় আপনার মাথাটা চলে যে আমি কি বলবো, ওকে কি রিপ্লাই করব, তাহলে কিন্তু মুশকিল, মানে তাহলে তো শোনাটাই হলো না। শোনাটা তাহলে ঠিক তো মতো ওই হবে না। টাইমে শোনাটাই হলো না। হবে না শোনাটা ঠিক মতো। হ্যাঁ, হ্যাঁ। সেটাই। যাই হোক, আজকে তপেশদার সাথে কথা বলে অনেক ইনফরমেশন পেলাম আমরা লিডারশিপ, হ্যাঁ, থ্যাংক অনেক ইউ। কিছু লিডার আমরা না, ইমপ্রুভমেন্ট। আমারও সমৃদ্ধ ভালো হলাম লাগলো, তুমি অনেকটা। রাখি যখন বললো এটা এক্স্যাক্টলি। করতে হবে, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, ভালোই লাগে এগুলো। এটা খুব দরকারও, হ্যাঁ, মানে সকলেরই শোনার খুব দরকার, আমাদেরও দরকার ছিল। তো আমার মনে হয় অনেকেরই আর কি খুব ভালো লেগেছে না যারা এই শুনে যে আমরা। আমরা তথাকথিত একটা থিওরি পড়ে বা একটা কিছু কয়েকটা ক্লাস করে ক্লাসে শুনে, তার থেকে এই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গুলো যদি শুনে শুনে কিছু পাওয়া যায়, কিন্তু অনেক বেটার মনে হয়। বেটার হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অনেক ভিতরে বসে যায় জিনিসগুলো, তার জন্য আলাদা করে পড়াশোনা করতে হয় না। সেটাই, সেটাই। গল্পের ছলে অনেক কিছুই আমরা শিখে নিতে পারি। এক্স্যাক্টলি। এটা অনেকগুলো ভালো ইনপুটস আমরা পেলাম। আশা করি হ্যাঁ, দর্শক যারা হ্যাঁ, দেখবেন বা থ্যাংক ইউ। দেখছেন, তারাও অনেকখানি হ্যাঁ। সমৃদ্ধ হবেন। না, এইটা সমৃদ্ধ হতে পেরেছে। আমি তো আমার যে তপেশ মুখার্জি অ্যান্ড কো পেজে এটা আমি শেয়ার করেছিলাম, তোমার কাছ থেকে ইউটিউব লিঙ্কটা পেলে আমি ওখানেও শেয়ার করবো। হ্যাঁ, আমি এটা তো ডেফিনেটলি, এটা তো ইউটিউবে আমি আপলোড করে আমি দেব, এতেও শেয়ার পরে করবো, আপনি আমার দিয়ে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, লিঙ্কডইন আইডিতেও শেয়ার করবো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, দিয়ে কারণ দেবেন ওটাও অবশ্যই, প্রফেশনালি, অনেকের কাজে লাগবে। এক্স্যাক্টলি। অনেকের অবশ্যই। কাজে লাগবে। হ্যাঁ, হ্যাঁ। লাগুক না লাগুক আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, দেখো, নিশ্চয়ই, দেখো, নিশ্চয়ই। একটা জিনিস একদমই তাই। প্রথমে প্রথমেই বলেছিলাম না, তোমার ডিজায়ারটা না থাকলে তুমি এইমটা করতে পারবে না। তোমাকে ভেতরে একটা ডিজায়ার থাকতে হবে যে তুমি এই Desire জায়গায় থাকতে এক্স্যাক্টলি, হবে। পৌঁছবে। যার পৌঁছানো। ডিজায়ার আছে তাকে কিন্তু, সে কিন্তু খুঁজে বেড়ায় এইসব জায়গাগুলো জানার, এইসব হ্যাঁ, সে হ্যাঁ, যেন ঠিক। শুনতে চায়, হয়তো তার কাজে শুনতে লাগলো না, কিন্তু সে সেগুলো শোনে। তো শুনলো, তাদের রাইট। জন্য সেটাই। ঠিক হ্যাঁ। আছে। একদমই তাই। একদম তাই। ওকে, ঠিক থ্যাংক আছে ইউ। হ্যাঁ, তপেশদা, খুব আমাদের ভালো গুড লাগলো নাইট, আপনি গুড নাইট। এসেছেন, আমারও খুব আমাদের ভালো সাথে লাগলো আড্ডা আড্ডা দিলেন। মেরে। গুড নাইট, হ্যাঁ, গুড থ্যাংক নাইট। ইউ ভেরি হ্যাঁ, মাচ। ঠিক হ্যাঁ, আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। গুড নাইট অল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে আমরা তপেশদাকে আমাদের সাথে পেয়ে অনেক কিছু জিনিস জানতে পারলাম, একজন লিডারের কি কি কোয়ালিটি থাকা দরকার এবং আহ, কি কি অর্জন করে সে এগিয়ে যেতে পারে। তো যারা দর্শক শ্রোতা ছিলেন তাদের জন্য অনেক ধন্যবাদ আমাদের সাথে এখানে আমাদের আড্ডায় সহযোগিতা করার জন্য। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।